জীবনকে আমরা কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্নভাবে সাজানো থাকে এবং আমাদের সাথে যে অতিথিরা সারথীরা যুক্ত হন তাদের সাথে বেশ আড্ডা হয়, গল্প হয় এবং নানা ধরনের তথ্য তো সেখানে থাকেই। এবং আপনিও সেই আয়োজনে কিন্তু যুক্ত হতে পারবেন, অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি আমাদের এই আয়োজনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে এবং ফেসবুকেও কিন্তু সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের যে কোনো প্রশ্ন, যে কোনো ধরনের মন্তব্য কিন্তু আপনি করতে পারবেন, জানতে চাইতে পারবেন যে কোনো ধরনের প্রশ্ন। ফলে সেটি আমরা আপনার হয়ে অতিথিদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আজকে যারা সারথী হিসেবে যুক্ত রয়েছেন, আমি জানি তারা ভীষণ প্রিয় আপনাদের, আমার তো বটেই, এবং যাদেরকে আমার কাছে মনে হয়েছে যে আমি অনেকটা দিন পরে স্ক্রিনে পেলাম এবং আমার তো অনেক আক্ষেপ রয়েছে, আমি সেই আক্ষেপের কথা আপনাদের হয়ে জিজ্ঞেস করব। আমাদের সাথে যুক্ত রয়েছেন সারিকা সাবরিন, অভিনেত্রী। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। ধন্যবাদ। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের সাথে শুধু একজন সারথী নয়, আমাদের সাথে আরও একজন সারথী যুক্ত রয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন মামনুন হাসান ইমন, অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সারিকা, আমাদের এই আয়োজনের একদম একটা কমন প্রশ্ন থাকে, আমরা সবাইকেই এই প্রশ্ন করতে চাই এবং এই প্রশ্নটা আমাদের করতেও ভালো লাগে। আর ইউ ফেমাস? ইউ টেল মি। অবশ্যই আপনি ফেমাস, সেটা আমরা তো বিশ্বাস করি নানা কারণে। প্রথম আপনার ইন্ট্রোডাকশনের ট্যাগলাইনটা খুব ভালো লেগেছে, যে যে যার যার জায়গা থেকে আসলে ফেমাস। রাইট। সো আপনি আপনার জায়গায় ফেমাস এবং আমরা বিশ্বাস করতে চাই এই বাংলাদেশটা প্রতিদিন এগিয়ে নেওয়ার পেছনে যাদের কাজটা রয়েছে, যাদের অবদান রয়েছে, তারা সবাই তাদের নিজের জায়গায় ফেমাস। অবশ্যই। এবং আপনার সেই অংশটা রয়েছে, আপনি আপনার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দিন শেষে তো সেটা আমাদের সমীকরণ। ইমন ভাই, আপনার কাছে একই প্রশ্ন, যদিও এই প্রশ্নটা আপনার কাছে এর আগে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আরো একবার জিজ্ঞেস করতে চাই, আর ইউ ফেমাস? না, আমি একদমই ফেমাস না। আমি খুবই সাধারণ। কেন নয়? আমি আজকের এই অনুষ্ঠানের জন্যই মানে বুক ওয়েট করছিলাম যে এখানে আসার পর যদি আমি ফেমাস হই, সো আর ইউ ফেমাসটা তখন বলতে পারবো। অবশ্যই আপনি আপনার কাজের মাধ্যমে ফেমাস এবং আপনারা নন্দিত, এবং আপনাদের নানা কাজ তো আমাদেরকে আসলে মনে রাখায় আপনাদের জগৎটাকে। তবে আমাদের তো একটা আক্ষেপের কথা দিয়ে আমি শুরু করেছিলাম দর্শকদেরকে, যে আমরা আপনাদেরকে যেভাবে আসলে স্ক্রিনে চাই সেটার মধ্যে থেকে আমাদের পাই না। অর্থাৎ সারিকার কথাটাই যদি বলি, আমি জানি না ঠিক কী কারণ, কী হেতু সারিকা অনেক দিন পর আমাদের সাথে আমাদের মাঝে এসে উপস্থিত হন এবং তারপর আবার কয়েকদিন পরে হারিয়ে যান। এরকম কি আবার ঘটবে সারিকা? আমি যেটা বলতে চাই যে লাস্ট ফিউ ইয়ার্স ধরে আমি একটু কম কাজ করছি, কারণ বেছে কাজ করছি। মানে কোয়ান্টিটি অনেক হলো, র্যান্ডম কাজ করলাম, তার থেকে বেটার একটু বেছে কম কাজ করা, বাট ভালো কাজ করা। অ্যান্ড আমার যেটা মনে হয় আরেকটু মানুষের বা আপনাদের সবার মনে হয় আমার অনুপস্থিতির বিষয়টা, কারণ হচ্ছে লাস্ট 7 ইয়ার্স ধরে আমি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি না। লাইক নো ফেসবুক, নো ইনস্টাগ্রাম, নাথিং। সো এখন এখন যেই যুগ চলছে, সবাই আসলে নিজের প্রচারণা সবকিছু আসলে ফেসবুকের মাধ্যমে জানে, বা আপডেটস গুলো। সো কে কি কাজ করছে, এর মধ্যে কিন্তু আমি কাজ করেছি অনেক, কিন্তু সেগুলোর আপডেটস গুলো যেহেতু আমার ফেসবুক নেই বা নিজস্ব কোনো অ্যাকাউন্ট বা কোনো পেজ নেই, সো সেই ক্ষেত্রে এটা প্রচারণা একটু কম হচ্ছে, বাট আমি কিন্তু কাজ থেকে দূরে নেই। আচ্ছা, আমার ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে এই বক্তব্য যাওয়ার পরে দেখা যাবে যে সারিকার নামে বেশ কয়েকটা পেজ হয়ে গেছে। সেগুলো আছে অলরেডি, ফেক অ্যাকাউন্টস অনেক আছে। আর ইমন ভাই, একই প্রশ্ন আপনার জন্য আমার, যে আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, কিন্তু নানা কারণে ব্যস্ত থাকেন এবং সেই কারণে আপনার মূল যে কাজ সেটা থেকে আপনাকে একটু আমরা কম পাই। এটা আমাদের একটা আক্ষেপের জায়গা। আমি তো রেগুলার কাজ করছি, রেগুলার আমার মুভিও রিলিজ পাচ্ছে। আচ্ছা, সো আমি রেগুলার আছি। আমার গত বছরও 2টা মুভি রিলিজ পেল। আর মুভি যেহেতু করি সেহেতু প্রতি মাসে রিলিজ হওয়াটা ডিফিকাল্ট আমাদের জন্য অ্যাটলিস্ট। সো মুভি রিলিজ পেয়েছে গতবার দুটাই বেশ আলোচিত মুভি ছিল, বিজ্ঞাপন চলছে। আর ফেসবুকেও যেহেতু রেগুলার অ্যাক্টিভিটিস আছে, সো ফেসবুকেও দেখছে। আর আমাকে মনে হয় ইদানিং বেশি দেখছে আরও।
মানে আমাকে আরো বেশি দেখার কারণ হচ্ছে রিমার খারলান, আচ্ছা। কারণ আমার প্রচুর ইভেন্ট হচ্ছে, প্রচুর প্রোগ্রাম হচ্ছে, সো আমাকে সারাক্ষণ দেখা যাচ্ছে। না, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো আপনি দারুণভাবে অ্যাক্টিভ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কাজটাও নিয়েও আমরা সরব। কথা বলতে চাই। খুবই সরব থাকেন। এবং আমরা সম্প্রতি একটা কাজের বিষয়ে আসলে আপনাদের সাথে এখন আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে সম্প্রতি একদম যদি বলি যে গতকালকেই হচ্ছে আমরা একটা প্রিমিয়ার শো দেখলাম, যেটি হচ্ছে রায়হান রাফি পরিচালিত, এবং সেটির নাম হচ্ছে মায়া। এবং সেই মায়ার কি বলবো, যে সেই মায়ার মধ্যে তো আমরা সবাই আটকানো নানা কারণে, এবং সেখানে নানা ধরনের সমীকরণ থাকে, আবেগ থাকে, ভালোবাসা থাকে। ঠিক মায়াটা কি সারিকা, একটু জানতে চাই আপনার কাছে, কেন মায়া, কিসের মায়া, এবং কোন মায়ায় আপনি দর্শকদেরকে আটকাতে চাচ্ছেন? মানে মায়া ছাড়া কোনো মানুষের জীবন চলে না, প্রতিটা মানুষই কোনো না কোনো কিছুতে আসলে মায়ায় জড়িত, এবং এই মায়া জালে সবাই আসলে আমার মনে হয় বেঁধে আছে। এক একজনের মায়া এক এক রকম। সো আমরা জীবনের কিছুটা এক একজনের এক এক রকম যে মায়া, সেটাই আসলে দুটো চরিত্র বা আরো বাকি চরিত্রের মাধ্যমে আসলে সেটা তুলে ধরা হয়েছে। এবং আমি যেটা বলতে চাই, কেন মায়ায় আবদ্ধ হবে দর্শকরা, সেই জায়গা থেকে বলবো যে গল্পটা খুবই সাধারণ একটা গল্প, বাংলাদেশের প্রেক্ষাপটের একটা গল্প, এবং অনেকগুলো ফ্যামিলি আসলে অনেকভাবে হয়তো এটার সাথে রিলেট করতে পারবে, সবাই বলবো না, বাট কারোর পরিচিত বা যেভাবে হোক, আমাদের এই গল্পে যেরকম ইমোশনের জায়গা আছে, এন্টারটেইনমেন্টের জায়গা আছে, অন দ্য আদার হ্যান্ড একটা সোশ্যাল মেসেজও আছে, যে মেসেজটা আসলে খুবই প্রয়োজন এখনকার টাইমে এসে। এবং মেসেজটা আমি এখনই বলবো কিনা জানি না, যারা যারা দেখেনি তাদের জন্য আসলে স্পয়লার হয়ে যাবে, তারা যদি দেখে তাহলে আমার মনে হয় আরো বেটার। নিশ্চয়ই। ইমন ভাই, আপনি অনেক কাজ করেছেন এবং সেগুলো দারুণভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমার ধারণা আপনারা যেভাবে গল্পটা বলছিলেন গতকালকে এবং আজকে সারিকার কাছ থেকে যতটুকু শুনলাম, তার মধ্যে মনে হচ্ছে যে এটিও নিশ্চয়ই একটা অনুপ্রেরণামূলক কোনো একটা গল্প হতে পারে, যেটার মাধ্যমে দর্শক আসলে আলাদা একটা বার্তা পেতে যাচ্ছে। ডেফিনেটলি এটা, মানে আপনি যেটা মিন করছেন যে কাইন্ড অফ ট্রু স্টোরি কিনা আসলে, সো এটা আসলে কারো না কারো জীবনের তো ট্রু স্টোরি আসলে। মানে আমাদের একটা কমন প্রবলেমস নিয়ে আমরা এটা কাজ করেছি। মায়া যেহেতু মানে একটা হাজব্যান্ড ওয়াইফের একটা ফ্যামিলি ড্রামা ছবি, এবং একটা মেসেজ ছিল সুন্দর। সো যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে গল্পের মধ্যে, সেই প্রবলেমটা অনেকেই আছে, অনেকেই এটার সাথে জড়িত, অনেক ফ্যামিলি মেম্বাররা এটার সাথে রিলেট করতে পারবে, সাফার করছে যে প্রবলেমটা নিয়ে। আর যে রাহাত ক্যারেক্টারটা যে প্রবলেমটা ক্রিয়েট করছে, আর মায়া মেয়েটা যে এই প্রবলেমটাকে ঠিক করার চেষ্টা করছে, এই যে দুজনের একটা জার্নি, এইটার সাথে আপনি ডিরেক্ট জড়িত না হলেও হয়তো আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার কোনো বন্ধুর জীবনে এই ঘটনাটা ঘটেছে, আমার কোনো রিলেটিভের জীবনে ঘটেছে, ডেফিনিট করেই ঘটেছে, বা ওর জীবন ঘটেছে। সো বাংলাদেশের 50-60% মানুষের ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই ক্রাইসিসটা আছে আসলে। সো এটা কোনো ট্রু স্টোরি থেকেই আমার মনে হয় যে এটা নেওয়া হয়েছে, এবং এটা আসলে একটা ট্রু একটা মানে আমার মনে হয় যে একটা ক্রাইসিস বাংলাদেশের জন্য। সো ওই ক্যারেক্টারটা প্লে করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে, যে অ্যাটলিস্ট এই ছবিটা দেখে যদি কোনো মানুষ সচেতন হয় যে একটা মানুষের একটা সুন্দর ফ্যামিলিটা কিভাবে আস্তে আস্তে এইটার কারণে শেষ হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে একটা গুড মেসেজ ছিল ছবিতে। সেটাই, মানে আমাদের বাইরের কোনো ঘটনা, জীবনেরই গল্প, এবং সেই গল্পের মধ্য দিয়ে এবং প্রত্যেকটা মুভি কিন্তু রেজা ভাই, মানে পৃথিবীতে যত মুভি হয় প্রত্যেকটা মুভি কিন্তু কোনো না কোনো জীবন থেকে নেয়, অফকোর্স, এবং সেটা আসলে কারো না কারোর প্রেক্ষাপটে মিলে যায়। রাইট। আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। গতকালকে আসলে যে প্রিমিয়ারটা হলো, সেটার পরে অনেকেই লিখেছেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু কয়েকটা বিষয় আমার খুব ভালো লেগেছে। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, তিনি লিখেছেন, মায়া দেখলাম, রায়হান রাফির নির্মাণ নিয়ে নতুন কিছুই বলার নেই, তবে ইমন ভাই ও সারিকা আপুর অভিনয় নিয়ে না বললেই নয়। খুব মায়া নিয়েই মায়াতে অভিনয় করেছেন দুজন তারা। লাস্ট বাট নট দ্য লিস্ট, থ্যাঙ্কস টু সামন, যে তারা একটা কোম্পানিকে বা কিছু একটাকে ধন্যবাদ দিতে চাচ্ছেন। সো লিলিকে সো আমি একটু এটার সাথে অ্যাড করে দিই। প্রথমত চমককে থ্যাংক ইউ সো মাচ, সে এত সুন্দর করে আমাদের জন্য লিখেছেন। আর আমি যেহেতু বড় পর্দার মানুষ, এটা তো ওটিটি প্ল্যাটফর্মের কাজ। সো লিলি আসলে এই প্রিমিয়ার শোটা প্রেজেন্ট করেছে। আচ্ছা, বিন যেহেতু এটা চলছে, সো লিলিকে থ্যাঙ্কস এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ। এবং আরও একজন করেছেন, তিনি লিখেছেন, আজকে আমরা সবাই মায়ার বন্ধনে,
রোমান রয়, তিনি আসলে আলাদা করে পোস্ট দিয়ে সেটিকে লিখেছেন। ফলে গতকালকে থেকে নিশ্চয়ই খুদে বার্তায় এবং আপনার যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম নেই, কলস এবং মেসেজে খুদে বার্তায় কিছু না কিছু ফিডব্যাক পেয়েছেন, সেটার মধ্যে কোনটা ভালো লেগেছে এবং তেমনটি আসলে কি ছিল লেখা এবং কেন অনুপ্রাণিত হচ্ছেন সেটির কারণে? যেরকম আমি যেহেতু আমার সোশ্যাল মিডিয়া নিয়ে আমি ডিরেক্ট কমেন্টসের কথা না বলি, কিন্তু আমি ওই সময়ের ওই জায়গায় যেখানে আমি উপস্থিত ছিলাম সেটা নিয়ে একটু বলতে চাই। অবশ্যই। সো বড় পর্দায় তো আমি কাজ করি না, কিন্তু বড় পর্দায় দেখার অনুভূতিটা আসলে ডিফারেন্ট, এটা টোটালি ডিফারেন্ট, এটা ভাষায় বোঝানো যাবে না। এবং যখন আমার সিন চলছিল, দর্শকরা যারা ছিলেন হলে সবাই তো যে যার জায়গা থেকে অনেক গুণীমানী ব্যক্তিরা ছিলেন, সেটা আর্টিস্ট, জার্নালিস্ট, ডিরেক্টরস, তো সবাই যখন হাততালি দিচ্ছিল ওই ফিলিংটা খুব ডিফারেন্ট। এবং যখন প্রিমিয়ারটা শেষ হলো, সবাই দাঁড়িয়ে যখন হাততালি দিল এবং পার্সোনালি এসে সবাই যখন আসলে প্রেইজ করছিল, মানে ইট ফেল্ট গ্রেট, যে মনে হচ্ছিল যেই পরিশ্রমটা আসলে করেছে সেই কষ্টটা আসলে সার্থক। বাহ, ইমন ভাই ফিডব্যাকটা কেমন? সেম ফিলিংস, মানে আমি তো ধরেন বড় পর্দায় সবসময় আমার ছবি চলে, যে ফিলিংসটা আমার কাজ করে, সো ওর হয়তো প্রথম কাজ করছে, আমি সেই ফিলিংসটা মানে ফিল করছি, এটা একটা আউটস্ট্যান্ডিং মোমেন্ট আসলে থাকে। বাট কালকে আসলে একটু ডিফারেন্ট। কেন? আমি নর্মালি যেরকম ফিল্ম করি, একটু রোম্যান্টিক বা একটু অ্যাকশন ক্যাটাগরি যেগুলো করি, মানে যেগুলো মানে টিপিক্যাল কমার্শিয়াল ফিল্ম যেগুলো করি, ওটা থেকে বের হয়ে এসে কালকে আমার অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, যে ওটিটির জন্য প্রথম কাজ, তারপরে যারা একটু অভিনয় কেন্দ্রিক ছবি পছন্দ করে, আমাদের যে অনেক ক্রিটিক্স তো আছেন আসলে, যারা আমাকে নিয়েও জীবনে অনেক সমালোচনা করেছেন, লিখেছেন, এবং আমি সেগুলো খুব শ্রদ্ধার সাথেই আমি সেগুলো গ্রহণ করেছি, কারণ লিখার অনেক অপশন ছিল আসলে। তো কালকে দেখলাম যে একটু পটভূমিটা একটু চেঞ্জ, অনেকে জড়িয়ে ধরেছেন, প্রচুর পরিমাণ মানে ধরেন নাম ধরে ধরে আমার বা ওর ইভেন গল্পের নাম ধরে ধরে তারা স্ট্যাটাস দিচ্ছে। সো এটা তো কাউকে শিখিয়ে দেয়া নয় আসলে। সো তারা দিচ্ছেন, আমি প্রচুর ফোন কল পাচ্ছি, প্রচুর আমি মানে কালকে মনে হয় প্রচুর মানুষ দেখে ফেলেছে দেশের বাইরে থেকে, তারপরে বাংলাদেশ থেকে অনেক আর্টিস্টরা আমাকে খুব শুভকামনা জানাচ্ছে মায়ের জন্য, বললো যে নতুন এক ইমনকে দেখলাম। সো এই জিনিসগুলো আসলে যে কোনো আর্টিস্টের জন্য একটা অন্যরকম একটা অনুভূতি আসলে। আপনি যখন বলছিলেন কথাগুলো এবং তাদের ফিডব্যাকটা শুনে মনে হচ্ছিল যে আপনি, আমি যদি ভুল না করি, পাসওয়ার্ড সিনেমাতে একটা দারুণ চরিত্রে আপনি অভিনয় করেছিলেন, এবং এবারের চরিত্রটাও একটি বিশেষায়িতভাবে তৈরি করা, যে কারণে মনে হচ্ছে যে আপনি যেভাবে ব্যাখ্যাটা দিচ্ছিলেন যে সেই চরিত্রটা একটু বিশেষায়িত, চরিত্রটার সম্পর্কে কি বলা যাবে? আমি জাস্ট একটু শেয়ার করি, মানে আমি যখনই দেখলাম যে কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টারে আমি অভিনয় করছি, আচ্ছা, সেটার ফিডব্যাক আমি এক্সট্রিম লেভেলে পাই। আপনি পাসওয়ার্ডের কথা বললেন মাত্র, আমি সিনেমা হলে গিয়ে দেখেছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওই পাসওয়ার্ডের ওটা মানে সাকিব ভাই প্রোডাকশন থেকে হয়েছে, সাকিব ভাই বললো জীবন এই ক্যারেক্টারটা তুমি করো। তো ওই ক্যারেক্টারটা করা কিন্তু রিয়েলি চ্যালেঞ্জিং, মানে ওটা একটা অটিস্টিক ক্যারেক্টার। তো ওটাতে আমি যখন করলাম, ওই যে দেখাচ্ছে অলরেডি টেলিভিশনে, তো ওটা যখন করলাম, অনেকে বললো জীবনের ক্যারিয়ার শেষ, খারাপ হয়ে গেল। কিন্তু আমি যেই মানে যেই এক্সপিরিয়েন্স পেয়েছি আমার ক্যারিয়ারে, ধরেন শাকিব খান থাকার পরেও হল থেকে যখন ওই যে মানুষ জিজ্ঞেস করে না যে কেমন হলো, বলে ইমন বেস্ট, ইমন বেস্ট, ইমন বেস্ট, সাকিব ভাই নিজে আমাকে ওটা ফরওয়ার্ড করে পাঠালো আমার হোয়াটসঅ্যাপে, মানে দেখো। সো এই জিনিসগুলো তো তারপর থেকে না আমি ডিসিশন নিয়েছি যে আমি অভিনয় কেন্দ্রিক ছবিতে মনোযোগী হব। লাস্ট ছবি করলাম বীরত্ব, ওইটাও কিন্তু একদম টোটালি ডিফারেন্ট অ্যাক্টিং বেসড গল্প। আর যখন সাথে বড় বড় অভিনেতারা থাকে না, তাদের সাথে পাল্লা দিয়ে কাজ করতেও মজা লাগে, একটা চ্যালেঞ্জ কাজ করে। তারপর কাগজ দা পেপার, একটা লেখকের গল্প, এখানেও কিন্তু আমরা দুজন কিন্তু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি, দুজনের সাথে পাল্লা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। সো দুজনের মানে আমাদের টার্গেটটাই ছিল দুজন সৎভাবে কে কত ভালো করতে পারেন। সো ওই জায়গাতে আমরা দুজনই সফল আসলে। সো অ্যাক্টিং নির্ভর কাজে আমি আরও করতে চাই। আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, যারা ভাবেন যে সবসময় আমরা ললিপপ মার্কার ছবি করি, তারা আসলে চ্যালেঞ্জ দিলে আমরা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে চাই। দারুণ, এবং সেটা আসলে একটা টিম গেমটা হইতে হয়, এবং সেই কারণে দিন শেষে আমরা এতদিন বলি যে এই পরিশ্রমটা তো আপনারা যার জন্যই করেন। আমরা যেই মেসেজটা এই আয়োজনের মধ্যে দিয়ে বলি যে
সেটা যেন বাংলাদেশের জন্য হয়। Definitely. সারিকা, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে রায়হান রাফির সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন, এবং তার সাথে যে বলা হয়ে থাকে পরিচালক হিসেবে তার আলাদা একটা মুনশিয়ানা আছে, সেই মুনশিয়ানায় নিজেকে যুক্ত করেছেন এবং কি কি ভিন্নতা দেখেছেন, কেমন লেগেছে সেটি জানতে চাইবো, বিস্তারিতভাবে জানতে চাইবো। আপনার কাছে আমি প্রশ্ন রেখে গিয়েছিলাম এবং জানতে চাচ্ছি এই মুহূর্তে যে রায়হান রাফির সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন। মূলত কেন বলছি, তার যে কাজগুলো সেগুলো হচ্ছে আলোচনায় থাকে এবং তিনি সবসময়, একটু আগে আমরা যে জীবনের কথা বলছিলাম, যে জীবনের গল্পটাকে নানানভাবে উপস্থাপন করেন এবং তার অনেকটা আমরা দেখি যে এই ঘটনাগুলো আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনা। আরে আমি তো এই ঘটনাটা দেখেছি যে অমুক পরিবারে হয়েছে, অমুকের সাথে হয়েছে। উনি তেমন গল্পগুলো আসলে পর্দায় ফুটিয়ে তোলেন। আপনারা এতক্ষণ গল্প নিয়ে আলোচনা করছি, আমি একটু পরিচালক রায়হান রাফির সাথে কাজ করা নিয়ে আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। আচ্ছা, যেটা আপনি নিজেই বলছিলেন যে রায়হান রাফির কাজে একটা ম্যাজিক আছে। Right. ওর যে কয়টা কাজ এই পর্যন্ত করেছে, আমি ইনফ্যাক্ট হলে যেয়ে দেখেছি এবং যেগুলো আসলে প্ল্যাটফর্মে সেগুলোও দেখেছি। ওর এক একটা কাজের থেকে কিন্তু এক একটা কাজ কিন্তু ভিন্ন, সবগুলো যে একই টাইপের তা না, কিন্তু তারপর আমি বলবো যে আমাদের মায়া কাজটা ওর বাকি কাজগুলোর সাথে একদম টোটালি ডিফারেন্ট। আচ্ছা। এটার মেকিং এবং স্টোরি টেলিং এর যে স্টাইলটা খুবই সিম্পলিসিটির সাথে বলেছে। অ্যান্ড রাফির সাথে আমি কাজ করার পরে, এটা আমি অনেকবার বলে এসেছি এই পর্যন্ত, যে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড ওর সাথে কাজ করে। ও খুবই সর্টেড এবং ট্যালেন্টেড তো অফ কোর্স, এক্স্যাক্টলি। এবং অন দ্য আদার হ্যান্ড, সে জানলেও সে খুব ইনস্ট্যান্টলি অনেক কিছু চেঞ্জ করে এবং সেটা সেটে বসো, এবং সেটাই অ্যাকচুয়ালি ম্যাজিকটা নিয়ে আসে, যে রিয়েল সেটে বসে, রিয়েল জায়গায় বসে হয়তো কি আমার বলা দরকার, স্ক্রিপ্টে যেটা লেখা সেটাকে চেঞ্জ করে কোনটা আরো বেশি বাস্তববাদী হয়ে উঠবে সেটা সে আসলে ইনস্ট্যান্ট চেঞ্জ করে। এই জন্য আমার মনে হয় মানুষ আরো বেশি রিলেট করতে পারে, যতটাই রিয়েলিস্টিক লাগে আসলে দেখতে স্ক্রিনে। সো সেই জায়গাটা আছে এবং সে যথেষ্ট সময় দেয় একটা আর্টিস্টকে, তার প্রিপারেশনের সময় পুরোটুকু আর কি আমাদের উপর ছেড়ে দিচ্ছে এমন না, সে অনেকটুকু ইনভলভড থাকে এবং শুটিং এর আগে, শুটিং এর সময় সে পুরোপুরি ওই জায়গাটাতে থাকে অ্যাকচুয়ালি। সো এটা অ্যাকচুয়ালি আমাদেরও হেল্প করে এবং আর্টিস্টকে অনেক কমফর্ট দেয়। এটা মনে হয় খুব ইম্পর্টেন্ট ডিরেক্টরদের জন্য, কারণ যখন আর্টিস্টকে কমফর্ট দিচ্ছে, আর্টিস্টও কিন্তু তার 100% ডেলিভারি করতে পারছে। আমি যখন আমার জায়গায় কমফোর্টেবল, আমি কিন্তু আমার 100% দিতে সক্ষম হব। সো সেই জায়গাটা সে খুব মাথায় রাখে। ইমন ভাই, রায়হান রাফির সিনেমাগুলো একটু কমার্শিয়াল বেসড, আমরা যতগুলো সিনেমা দেখেছি, এবং সেখানে যদি একটা জিনিস সবসময় আমরা পাই, ফুল এন্টারটেনমেন্ট বেসড সিনেমাগুলো হয়, যাচ্ছে দর্শক যে টাকাটা দিয়ে আসলে সিনেমাটা দেখে, টাকাটা মনে হয় যে উসুল হয়ে গেছে, আচ্ছা আমি মানে তৃপ্ত দর্শক হিসেবে। ফলে এই সিনেমার আপনার সারিকা যেমন বলছিলেন যে এটা একটু ভিন্ন মেসেজ থ্রু করবে, আমি জানি না, এখনো বলতেও চাই না, আপনি কতটুকু আশাবাদী? আমি কালকের পর থেকে তো আশাবাদী অনেক বেশি হয়ে গেছি। আর রায়হান রাফি আসলে, যদি আমি একদম প্রপার কমার্শিয়াল ছবি বলি, তাহলে আমি তুফানের কথা বলবো। একদম নাচে গানে ভরপুর মারদাঙ্গা টাইপের, এটা হচ্ছে একদম কমার্শিয়াল ফিল্ম। কিন্তু রাফি কিন্তু অন্যান্য যে প্রজেক্টগুলো যেগুলোই করেন, আমি যে পরাণের কথা বলি বা সুরঙ্গের কথা বলি বা দহনের কথা বলি বা অন্যান্য ওয়েব ফিল্মগুলো যদি বলি, ওগুলো কিন্তু অ্যাক্টিং বেসড এবং কোনো না কোনো মেসেজ থাকে। সো আমাদেরটা ওই রকমের মধ্যে একটু ডিফারেন্ট, একটা মানে প্রপার মেসেজ দিয়ে সে ওই আমাদের প্রজেক্টটা করেছে। সো রাফি আমার কাছে যেটা মনে হয় যে উনি দর্শকের পালসটা বোঝেন। সো একটা সময়ে যেমন সোহানুর রহমান সোহান বা মালেক আফসারি ভাই বা আরও যারা আছেন, বড় বড় ডিরেক্টর যারা আছেন, আরও অনেক অনেক ডিরেক্টর, খান আতা সাহেব বা আরও যারা আছেন, সবার নাম এই মুহূর্তে আসে, বা খোকন ভাই, বদুল আলম খোকন ভাই, কমার্শিয়ালি ওনারা তো অনেক হিট দিয়েছেন, ওনারা ওই সময় পালসটা বুঝতো দর্শকের। তো রায়হান রাফি ভাই এই সময় এসে উনি অন্য মানুষদের থেকে এগিয়ে গেছেন, বিকজ অফ উনি ফিল্মে সফল, উনি মানুষের পালসটা খুব ভালো বোঝে, কিভাবে করলে কি হবে। একটু আগে সারিকা বলছিল যে ইনস্ট্যান্ট অনেক কিছু চেঞ্জ করে ফেলে। আমরা গল্প ধরেন একটা স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্টের বাইরে তো ডিরেক্টররা যেতে চায় না, আর্টিস্টরাও যেতে চায় না, মুখস্থ করে এইটাই ডেলিভারি দিব। কিন্তু সে চিন্তা করলো যে এখন আপনার ওই জায়গাটাতে শুটিং হবে, তো ওইখানে আমি যে ড্রেস পরে এসেছি বা যেইভাবে আমরা রিহার্সাল করেছি, বললো যে না, এইখানে ডেলিভারিগুলো যাচ্ছে না, আপনি এই দুটা ঠিক রেখে বাকিগুলো সে তখন চেঞ্জ করে ফেলে ইনস্ট্যান্ট। তো তখন ডেলিভারিগুলো বা ওই সিনটা আরও বেশি ন্যাচারাল হয়ে যায়। আমার মনে হয় যে এইটা ডেফিনেটলি তার একটা মানে বেটার জিনিস এবং ডিফারেন্ট জিনিস, ইউনিক জিনিস। সো যে কারণে তার গল্পগুলো, ডায়লগ ডেলিভারিগুলো একদম ন্যাচারাল, র হয় সব আর্টিস্টেরই।
আচ্ছা, ওয়েব ফিল্মের ক্ষেত্রে মানে আপনি তার সিনেমাগুলো দেখেছেন, আর ওয়েব ফিল্মের ক্ষেত্রে কোনো ধরনের ভিন্নতা মনে হয়েছে বা তার নির্মাণ শৈলীতে? না মানে যেহেতু তার সাথে আমার প্রথম কাজ এটা, এখন অন্যান্য শুটিংয়ে সে কিভাবে করেছে এটা আসলে বলতে পারছি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সে তার টোটাল এনভায়রনমেন্টটা অনেক এমনভাবে রাখে যে আর্টিস্ট অনেক কমফোর্টেবল জোনে থাকে। লাইক ওনার ক্যামেরাটা অনেক মানে ভালো একটা ক্যামেরা নেয়, বা ডিওপি যাকে নেয়, ওভারঅল সব কিছুতেই সে তার টিমটা খুব মানে ভালো ওয়ার্ক করে, এবং আর্টিস্টরা অনেক হেলদি একটা এনভায়রনমেন্ট পায় তো অ্যাক্টিং করার জন্য। সো সেটা মনে হয় সে জানে সে কিভাবে আদায় করে নিতে হয় আর্টিস্টদের কাছ থেকে। নিশ্চয়ই। সারিকা, আপনার কাছে জানতে চাই, এটা আপনার নিশ্চয়ই প্রথম ওয়েব ফিল্ম না, আমি জানি যতখানি এর আগে আপনি একটা কাজ করেছেন। ফলে এখন আমরা দেখছি যে ওটিটি প্ল্যাটফর্মের একটা দারুণ জনপ্রিয়তা বাড়ছে এখনো, মানে যদি ভালো টাইম যাচ্ছে অ্যাকচুয়ালি একদম। কিন্তু আমি যদি তুলনামূলক আলোচনা করি বা কম্পারেটিভ অ্যানালাইসিসে যাই, সেটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভের চেয়ে এখনো বাংলাদেশ হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি, কারণ আমাদের টেস্ট, আমাদের নির্মাণ, আমাদের অনেক কিছু থেকে অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি। বাট আমরা খুবই অপটিমিস্টিক, আশাবাদী যে আমরা ভালো কিছু হবে। আপনি এই সেক্টরটাকে কেমন দেখছেন? আমি একটা উদাহরণ টেনে এই কথাটা বলি। আমরা যখন মানে টেলিভিশনের অ্যাডগুলো দেখতাম, সারিকা একটা কমন মুখ ছিল সেই প্ল্যাটফর্মে, এবং সারিকা খুব ভীষণ জনপ্রিয়। তারপরে একটা দীর্ঘ সময় তো আবার গ্যাপ, আবার সারিকাকে পেলাম না। আপনি নাটকে দারুণ জনপ্রিয় ছিলেন, সেটার মধ্যে থেকেও আপনাকে পেলাম না। হঠাৎ করে এখন ওটিটিতে আপনার সম্ভাবনা আপনি কেমন দেখছেন, এবং সেখানে আরও কতটুকু বাজিমাত করতে পারেন, আমি সেটা একটু জানতে চাই। আচ্ছা, প্রথমে ধন্যবাদ এতগুলো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আমার মনে হয় বিভিন্ন ক্ষেত্রে নিজেকে আসলে উদ্ঘাটন করাটার ভিতরে একটা মজা আছে। যে আমি ফার্স্টে যেরকম মডেল হিসেবে আমি বলছিলাম যে আমি আগে স্ট্যাবলিশ হবো, তারপর আমি অভিনয়ে যাবো, আগে এই জায়গাটাতে তো নিজেকে প্রমাণ করতে হবে একটার পর একটা। আপনারা দুজনেই বাই দ্য ওয়ে। সো এখন ওটিটির খুব ভালো একটা টাইম যাচ্ছে, এবং ওটিটির যেটা প্লাস পয়েন্ট সেটা আমি বলবো যে হচ্ছে গল্প বলার একটা স্বাধীনতা থাকে, এবং সেকেন্ড অফ অল বাজেটটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যে আমি হয়তো একটা সুন্দর গল্প আছে, কিন্তু আমার বাজেটের কারণে আমি সেটাকে প্রপারলি ফুটিয়ে তুলতে পারছি না, বিকজ আমার যেই জোন, যেই শুটিংয়ের যেই টাইমটা দরকার সেটা আমি করতে না পারলে তো সেই জিনিসটা অবভিয়াসলি আউটকামটা ইকুয়ালি গুড হবে না। এবং ওটিটির ক্ষেত্রে যেটা হচ্ছে বাজেটটা বেশি থাকার কারণে আমাদের শুটিং টাইমটা অনেক বেশি, শুটিংয়ের আগে আমরা প্রিপারেশন নেওয়ার টাইম পাচ্ছি, অনেক মানে আদার অ্যাসপেক্টসগুলোতে আমরা ইনভেস্টমেন্ট বেশি করতে পারছি। সো সেই জায়গায় কিন্তু সেটার আউটকামটাও আরও বেটার আসে অবভিয়াসলি। সো এটা শিল্পীদের জন্য খুবই ভালো একটা জিনিস, মানে গুড নিউজ অ্যাকচুয়ালি। এবং আমি খুবই আশাবাদী, এবং দেখা যাক, কাজ করার চেষ্টা করছি। আমি আসলে এত ভবিষ্যৎ চিন্তা করি না যে এই জায়গায় বাজিমাত করবো। আমি আমার নিষ্ঠার সাথে, আমার অনেস্টি দিয়ে আমি কাজ করে যেতে চাই। আমার যখন যে গল্প পছন্দ হবে, যে ক্যারেক্টার পছন্দ হবে, আমি সেখানেই কাজ করবো। মাধ্যমটা আসলে বড় ব্যাপার না, যেহেতু আমি নাটক থেকে এসেছি, বিজ্ঞাপন থেকে এসেছি, হোক সেটা নাটক, হোক সেটা বিজ্ঞাপন, আমি সেগুলোকে ভুলেও যেতে চাই না। কিন্তু ভালো গল্প, ভালো চরিত্র পেলে অবশ্যই সেটাতে নিষ্ঠার সাথে কাজ করতে চাই। ইমন ভাই, আপনি বড় পর্দার মানুষ, সো এখন ওটিটিতে আলাদা আমরা সবাই বলছি যে ইতিবাচক একটা সাড়া পাওয়া যাচ্ছে দর্শকদের কাছ থেকে। সারিকার একটা কথা প্রসঙ্গ ধরেই বলি যে মাধ্যম কোনো বিষয় না, আমার কাজটা যেন থাকে, এটাই হচ্ছে আসলে মূল কথা। আপনার এটা প্রথম কাজ, কেমনভাবে দেখছেন ওটিটিকে, কেমন লাগছে, এটা একটু জানতে চাই। থ্যাংক ইউ। আমি আসলে বড় পর্দার মানুষ হলেও আমার তো শুরুটা মডেলিং দিয়ে এবং ছোট পর্দা দিয়ে। সো নাটকের সবার প্রতি আমার অনেক রেসপেক্ট, অনেক ভালোবাসা। নাটকের যারা কাজ করছেন তারা ফাটিয়ে দিচ্ছেন সবাই। কিন্তু ওটিটিতে যেহেতু আমার প্রথম যাত্রা, আপনি একটু আগে বলছিলেন যে ওটিটি আমরা অনেক পিছিয়ে আছি। আমার মনে হয় যে আমাদের ডিরেক্টর যারা আছেন, ভালো ভালো ডিরেক্টর, তারা তাদের জায়গায় ট্রাই করছেন অবশ্যই, কিন্তু পিছিয়ে আমরা আছি, এটার সাথে আমরা একমত। ব্র্যান্ডিংয়ে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। আমরা ঠিকমতো আমাদেরকে ব্র্যান্ডিং করতে পারছি না। আমরা মার্কেটিংয়ে, প্রচারণায় ভীষণ পিছিয়ে আছি। আমরা একটা কাজ যে মানুষকে জানাতে হবে সেটা করছি না, কেউই করছে না আমার মনে হয়। শুধু প্ল্যাটফর্মকে যদি আমি খালি জনপ্রিয় করতে যাই, আর যদি প্রোডাকশনটা যদি জনপ্রিয় না হয় বা প্রচার না করি, তাহলে তো কোনো লাভ নেই। ইভেন আর্টিস্টের ক্ষেত্রেও ধরেন সবাই একই চরিত্র, একই মানুষ, অনেকগুলো চরিত্র, মানে অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেকগুলো কন্টেন্টে কাজ করছে। সো যাকে যেভাবে প্রয়োজন তাকে সেভাবে আনা হচ্ছে না আমার মনে হয়। আমি জানি না এই পলিসিগুলো কারা করে। আমরা তুলনা করি পাশের হইচইয়ের সাথে, মানে এটা হচ্ছে আমাদের মানে মার্কিংয়ের জায়গা।
আমাদের যদি আমরা নেটফ্লিক্সের সাথে যদি আমরা তুলনা করতে না পারি তাহলে আমরা কিভাবে আগাবো? সো আমাদের ওইভাবে হাঁটতে হবে, ওই পথে হাঁটতে হবে। সো আমরা অনেক অনেক মানে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের সাথে আমরা তুলনা করছি সবসময়। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে ভালো বাজেট লাগবে, ভালো গল্প লাগবে। তো একজন শুধু এসে 2 লাইনের একটা গল্প শুনিয়ে চলে যাবে এরকম না। আসলে আমাদের অনেক ভালো ভালো মেধাবী আছে এবং আমি দেখছি একটা জিনিস যে একজন ডিরেক্টর মানে ওরা নির্দিষ্ট গণ্ডি থেকে বেরোতে পারছে না, ওইখানেই আটকে আছে। সো ওটা কিন্তু আস্তে আস্তে মনোটোনাস হয়ে যাচ্ছে। সো প্রথম উনি যে কাজটা করে জনপ্রিয়তা পেয়েছিলেন, সেকেন্ড কাজটা একই জনপ্রিয়তা, থার্ড ফোর্থে যে কিন্তু সেটা হচ্ছে না, মানে অলরেডি দেখেছি প্ল্যাটফর্মে। সো অন্যান্যদেরকে না নেওয়ার যে প্রবণতা, এটা তো অনেক পিছিয়ে যাচ্ছে। আমি বলছি না যে আমাকে নেন, আমি ওটিটিতে নেমেছি আমাকে নেন, সেটা না। সেটা হচ্ছে যে ছড়িয়ে দিতে হবে সবার সাথে সবার। মানে আমি এই কয়জনকে নিয়েই শুধু ওটিটি করব, নট নেসেসারি। এভাবে করলে আমার মনে হয় না কোনো প্ল্যাটফর্ম খুব বেশি দিন টিকে থাকবে। একদমই তাই। এবং আমরা যেটি একটু আগে আমি যেমন বলছিলাম যে আমরা পিছিয়ে আছি, তবে আমাদের কিন্তু ভালো গল্প আছে, ভালো কলাকৌশলী আছে, পরিচালক আছে, অনেক মেধাবী পরিচালক আছে আমাদের। একদমই তাই। কিন্তু আমি স্পষ্টভাবে কিন্তু একটা জিনিস বলতে চাই, আমরা ব্র্যান্ডিং এ অনেক পিছিয়ে আছি। থ্যাংক ইউ আপনাকে, আপনি একটা জিনিস একটু মার্ক করেছেন যে আমাদের লক্ষ্যটাতেও আমরা অনেক বেশি আসলে পিছিয়ে। আমার লক্ষ্যটাই তো আসলে আমাকে ঠিক করে দিবে আমি দিন শেষে কোথায় যাব। সেক্ষেত্রেও আমি তো সরাসরি আপনার মতো কাজ করি না, কিন্তু আমার কাছে আপনার কথাটা শুনে মনে হচ্ছে ইয়াস, যে আমি আসলে লক্ষ্যটাও নির্ধারণ করতে পারিনি যে আমার পজিশনটা কোথায় যাবে। ধন্যবাদ। সারিকা, কেউ নেই এখানে, আমিও পারি না, সেও পারে না, আমরা দুজনেই। সারিকা, কাজ তো শুরু হলো, বা কাজটার মধ্যে আপনাকে পেলাম, আর কি কি কাজ আছে হাতে একটু যদি আমাদেরকে জানিয়ে দেন, আমরা অপেক্ষায় থাকবো। আচ্ছা, আব্দুল্লাহ সাদের আরেকটা ওটিটি প্রজেক্টে কাজ করা হয়েছে, যেটা এখনো রিলিজ পায়নি। আচ্ছা। কিন্তু আব্দুল্লাহ সাদকে নিয়ে তো বলার কিছু নেই, হি ইজ আ ভেরি ট্যালেন্টেড ডিরেক্টর এবং তার সাথে কাজের অভিজ্ঞতাও খুব ভালো ছিল। কিন্তু এই প্রজেক্টটা নিয়ে বাড়তি আর কিছু বলার নাম বলা যাবে না, কিছুই এখন রিভিল করা যাবে না। কিন্তু এটা আসলে আসলে তখন আসলে কবে নাগাদ আসতে পারে? খুব শীঘ্রই আশা করছি। শীঘ্রই। ইমন ভাই, আপনার আরো কতগুলো কাজ আসছে বা কি কি কাজ আসছে যদি একটু? আমার কানামাছি নামে একটা ফিল্ম অঞ্জনাইচের, ওটা একদম রেডি হয়ে গেছে। তারপর লুবনা শারমিনের নুলিয়াছড়ি সোনার পাহাড়, তারপরে অপারেশন জ্যাকপট। আচ্ছা। তারপরে সাদেক সিদ্দিকী ভাইয়ের একটা ফিল্ম। এই 4টা কাজ আমার রেডি হয়ে আছে। অপারেশন জ্যাকপট হয়তো একটু বাকি আছে। আর আমি এই নেক্সট উইকেই হয়তো নতুন ফিল্মের শুটিংয়ে চলে যাব ঢাকার বাইরে। আচ্ছা। আরও 2-3টা বড় প্রজেক্ট মানে অলমোস্ট ডানের দিকে যাচ্ছে, দেখা যাক। ওগুলোতে হয়তো এই বছর লম্বা শুটিংয়ে চলে যাব বাইরে। বাহ, কারণ আমাকে একটা প্রশ্ন করতে বলা হয়েছে, এই জন্য আমি করছি আপনার কাছে, যে আপনি নানা সময় যখন আপনার প্রসঙ্গে নানা ধরনের প্রশ্ন আমরা জিজ্ঞেস করি, তখন সাকিব ভাইয়ের কথা বলেন, এটা কেন? মানে কোশ্চেনটা যখন উনি কেন্দ্রিক আসে তখন ওনার নাম বলি আর কি। আচ্ছা। লাইক আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে সাকিব ভাই কেমন আছে, আমি তো উত্তর দেবো সাকিব ভাই ভালো আছে। আচ্ছা। সো এই কোশ্চেনটা এভাবেই আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আর আমি তো আমাদের দুজনের খুবই ভালো সম্পর্ক, বড় ভাই ছোট ভাই। আর আমরা দুজনই রিমার্ক হার্লেন নামে একটা কোম্পানি আছে, আপনারা জানেন, বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক কসমেটিক্স কোম্পানি। তো সেখানে আমরা দুজনই প্রতিনিধি হিসেবে কাজ করছি। সো উনি ওইটার প্রচারণায় ব্যস্ত, আমি ওইটার প্রচারণায় ব্যস্ত। সো স্বাভাবিকভাবেই আমাকে যখন কোয়েশ্চেন করে ওই রিলেটেড, সো ওনার নাম চলে আসে। ধরুন সারিকা, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি নিশ্চয়ই বর্তমান সময়ের কাজগুলো দেখছেন। আমি যদি একটু বলি যে নাটক, সিনেমা এবং ওটিটি, 3টা প্ল্যাটফর্মেরই কাজগুলো দেখেছেন। কি মনে হয়েছে, কেমন চলছে? একটা সময় আপনি দারুণ দাপুটে ছিলেন, এখন কি অবস্থা, কেমন মনে হচ্ছে? ওটিটির কাজ, বেশ কিছু কাজ, খুব ভালো ভালো কাজ হচ্ছে ওটিটির। এবং নাটকের জায়গায় আমি যদি বলি, আসলে কিছু কাজ হচ্ছে যেগুলো হয়তো ভাইরাল হওয়ার কারণে, মানে জন্যে সবাই হয়তো সেই রেসে নেমে গেছে, সেখানে মানদণ্ডটা ঠিক করার কেউ নেই। সো সেখানে মানের জায়গা থেকেও কিছুটা অবনতি ঘটেছে, কিন্তু ভালো কাজ হচ্ছে পাশাপাশি। আচ্ছা। কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা স্ক্রিনিং দরকার, যে আসলে কোন জিনিসগুলো আমরা আসলে পোর্ট্রে করতে চাই এবং কোনটা চাই না। অন দ্য আদার হ্যান্ড, আমি একটু অ্যাড করতে চাই, যেহেতু এই প্রসঙ্গটা উঠালেন,
আমরা যখন ছোট ছিলাম মানে কাজের এক্সপেরিমেন্টের জায়গাটা তো অবশ্যই মানে সবাই করবে, কিন্তু আমার মনে হয় সেই জায়গা থেকে মান নিয়ন্ত্রণের জন্য কিছু একটা থাকা উচিত, যেন বেসিক একটা স্ট্যান্ডার্ডটা থাকে কাজের জায়গায়। যে ভাইরাল কোনটা আর ভাইটাল কোনটা এটা বোঝার জন্য মানে আমি ভাইরালের জন্যই শুধু এমন কিছু একটা বানাচ্ছি বা সেটার অংশ হচ্ছে যেটা হয়তো সামঞ্জস্য থাকছে না, রাইট। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই। কিন্তু অন দ্য আদার হ্যান্ড খুব ভালো ভালো কাজ হচ্ছে, খুব ভালো ভালো ডিরেক্টর, নতুন যারা কাজ করছে, নতুন ডিরেক্টর, নতুন আর্টিস্ট, সবাই খুব ভালো কাজ করছে এবং বেশ আমি যেটা বললাম যে খারাপ ভালো মিলিয়েই থাকবে পৃথিবীর সব জায়গায়। অন দ্য আদার হ্যান্ড যেগুলো ভালো সেগুলো আসলে ঠিকই উঠে আসবে। একদম। ইমন ভাই, আপনার কাছে একটা ভিন্ন প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে খুব দারুণভাবে। একটা যেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অন্যান্য দেশের সেলিব্রিটিরা, বড় বড় সেলিব্রিটিরা তারা এখন ক্রিকেটের সাথেও দারুণভাবে সম্পৃক্ত হচ্ছে এবং ক্রিকেট হচ্ছে আমাদের সেই জায়গাটা। আমি জাতি হিসেবেই বলছি যে আমাদের পুরো জাতিকে যে দলটি এক করে সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আমি এখনও বলি যে আমরা সারাক্ষণ বলি যে মাঝে মধ্যে তারা খারাপ খেললে সারাক্ষণ বলি আজকে থেকে আর খেলা দেখবো না, কিন্তু তারপরেই আবার গিয়ে টিভির সামনে বসে যাই, আবার সব হয়ে যায়। এবং সেই ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনারাও একটা প্রয়াস শুরু করেছেন এবং আমি জানতে পারলাম যে সামনের যে ডিপিএল সেটার মধ্যে আপনাদের একটা দলও থাকছে, আপনার এবং সাকিব ভাইয়ের একসাথে। আমি যদিও কম জানি, একটু বিস্তারিত যদি আমাদের দর্শকদেরকে জানাতেন। থ্যাংক ইউ সো মাচ। আমি ছোটবেলায় প্রচুর ক্রিকেট খেলতাম। জি, মানে আমি খুবই ক্রিকেট লাভার ছিলাম। মানে ক্রিকেট খেলে অনেক বাসা থেকে মায়েরও খেয়েছিলাম যে সারাদিন খেলাধুলা করে। তো ক্রিকেট নিয়ে আমার মুগ্ধতার কোনো শেষ নেই, ক্রিকেট নিয়ে অ্যাটলিস্ট। আমি ক্রিকেট নিয়ে ছবিও করেছিলাম এবং ফরচুনেটলি বলি আর আনফরচুনেটলি বলি, ওই ছবিতে আমি আর সাকিব ভাই ছিলাম অভিনেতা। সো এরপরে ফাইনালি আমরা আবার দুজন আবার একসাথে একটা কোম্পানিতেও আমরা ওটা প্রতিনিধিত্ব করছি আর কি, রিমার্ক হারলেন। তো আপনি জানেন বিপিএল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ, বিপিএল, যেটা অন্যান্য দেশে আইপিএল এরকম হয়। তো এবার আমরা ঢাকা টিমটা আমরা কিনছি বলতে আমি বলবো রিমার্ক হারলান কিনছে। তো সাকিব ভাই আছেন এটাতে, আমি আছি, আমরা কয়েকজন মিলে আমরা এখন এটাকে আমরা প্রচারের দায়িত্বে আছে। আমরা এটা প্রচারণা করে এমন একটা জায়গা নিতে চাই, কারণ রিমার্ক হারলান যেহেতু অলরেডি অথেন্টিক কসমেটিক হিসেবে সারা দেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, মানুষের আস্থার নাম হয়ে গেছে। সো ঠিক এমনিভাবেই রিমার্ক হারলান তো খেলাধুলার সাথেও জড়িয়ে গেছে। আপনি ইন্ডিয়া পাকিস্তান যে সিরিজগুলোতে আছে সেখানে কিন্তু আমাদের লিলি স্পন্সর করেছে। সো আমরা সব জায়গায় ঢুকে যাচ্ছি। সো এইবার ঢাকা টিমটা আমরা কিনলাম। হোপফুলি আগামীকাল আমরা লোগো ওপেনিং করব, সাকিব ভাই থাকবেন, আমি থাকবো, সবাই মিলে। সো খুব বড় সড়ো করে চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্যই করব। এবং মানে শুধু আমরা দুজন না, আমাদের যত আর্টিস্ট আছে, যত সেলিব্রিটি আছে, সবাই এবার ঢাকা টিমকে সাপোর্ট করছে। আমরা সবাই একসাথে মাঠে যেয়ে খেলা দেখবো। সারিকা, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। সারিকার কোনো টিম আছে নাকি পছন্দের টিম আছে নাকি? এখন একটাই টিম সবার ঢাকা, এখন আর কোনো অপশন নেই। রিমার্ক হারলান ঢাকা এখন সবাই। সারিকার কাছ থেকে আমি বাংলাদেশ ক্রিকেট দল, আপাতত আমি আর কোনো দলে যাব না। আচ্ছা সারিকা, না মানে রিমার্ক কিন্তু অন্য কোনো দেশ না, এটা আমি বাংলাদেশের একটা বলছি, টিম। আমি উত্তরটা দিয়েছি সেটা উনি বুঝেছে, আমি কি বলেছি তুমি বুঝে আমিও নিও ফান এখন। করলাম, কারণ সবার টিমই এখন ঢাকা হবে, আই হোপ। ওকে, আমাদের একটা মেসেজ আপনাদের মাধ্যমে থ্রু করতে চাই যে আমরা একটা জাতিগতভাবেই একটা সংকটকালীন সময় যাচ্ছি, নানা ধরনের অবস্থা আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে আপনি বা আপনাদের কথায় যদি দুটো মানুষও ভালো থাকে, সেই মেসেজটা আমরা একটু থ্রু করতে চাই যে বাংলাদেশের মানুষের জন্য বা আপনাদের দর্শকদের জন্য আপনার কোনো বার্তা রয়েছে কিনা, যদি আপনি একটু দিতে চান। প্রথমত আমরা আসলে আমাদের দেশটাকে অনেক বেশি ভালোবাসি। আমাদের দেশে যা কিছু হয়ে গেছে, এই চাওয়াটা আসলে কোনো মানুষের দ্বারা হয়নি। আমার মনে হয় যে ডিরেক্ট মানে উপরওয়ালা এই ঘটনাটা ঘটিয়েছেন এবং সেভাবেই দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একটা সংকটকাল যেহেতু যাচ্ছে, আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব। আমরা চাবো আমাদের দেশটাতে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা যেন মানে আমাদের দেশে এই যে মাঝখানে যেটা হলো যে চুরি ডাকাতি অনেক কিছু হচ্ছে, এইরকম যেন না হয়। মানে আমরা যে বাঙালি হিসেবে অনেক ভালো একটা জাতি, সেটার প্রমাণ যেন আমরা দিতে পারি, মানুষের কাছে যেন আমাদের হেয় হতে না হয়। আমাদের নিউজগুলোকে কিন্তু মানুষ খুব বাজেভাবে আমাদের পাশের দেশে এমনভাবে নিউজ করে এখানে লাগে। সো আমরা তো আসলে ওইরকম মানুষ না, আমরা বাংলাদেশি মানুষরা তো ওরকম না। সো সবার প্রতি একটাই মানে চাওয়া, নিজের দেশকে যতটা সম্ভব ভাবমূর্তি যেন আমরা উপরে উঠাতে পারি, সেটাই সব মানুষরা যেন সেটাই ট্রাই করতে পারি। সারিকা,
আমিও একমত, এবং আমার মনে হয় আমরা জাতিগতভাবে খুব ইমোশনাল জাতি, এবং আমরা আমাদের দেশকে ভালোবাসি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই ভালোবাসার প্রকাশটাও যেন আমরা সঠিক পথে করি এবং সবাই একটু সহিংসতা থেকে দূরে থাকি এবং যতটুকু সম্ভব একজন আরেকজনের পাশে দাঁড়াই। একদমই। ধন্যবাদ সারিকা, ধন্যবাদ ইমন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সারিকা এবং ইমন যেমনটি বলছিলেন, আসলে দিন শেষে মানুষের পাশে থাকাটা জরুরি। কেননা হচ্ছে মানুষ যদি মানুষের পাশে থাকে, মানুষ ভালো থাকবে, আর মানুষ যখন ভালো থাকবে তখন কিন্তু অবশ্যই দেশটি ভালো থাকবে, আর দেশ ভালো থাকা মানে আমরা সবাই ভালো থাকা, কারণ দেশটি তো আমাদেরই। ফলে মানুষকে ভালো রাখার যে দায়িত্ব, সেটি আপনার, আমার, সকলের, সেই দায়িত্বটাই পালনে আমরা যেন অবিচল থাকি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।